মাননীয় জজ সাহেব, এই লোকটি একটা অপদার্থ, আস্ত একটা বেকার। পারিবারিক আদালতের ৭ নম্বর রুমে স্ত্রীর তীক্ষ্ণ এই কণ্ঠস্বর যখন গুমড়ে উঠল, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটি তখনও নিস্তব্ধ। সে কোনো সাফাই গাইল না, উল্টে কোনো রাগও দেখাল না, শুধু মাথা নিচু করে ডিভোর্সের কাগজপত্রে সই করে দিল। সেদিন নিশা হাসছিল, তার চোখে মুখে ছিল এক ধরনের স্বস্তি। অবশেষে একটা লক্ষ্যহীন অপদার্থ মানুষের হাত থেকে সে মুক্তি পেল। কিন্তু নিশা ঘুণক্ষরেও জানত না, ঠিক ৫ বছর পর এই মানুষটাই তার জীবনের সামনে এমনভাবে এসে দাঁড়াবে, যেখানে তার পুরো পৃথিবী এই মানুষটার একটা মাত্র সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আদালতের সিঁড়িতে সেদিন বেশ ভিড় ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নিশা মেহতা, আধুনিক পোশাক, আত্মবিশ্বাসে ভরপুর, চোখে মুখে বিরক্তি। অন্যদিকে অর্জুন শর্মা, সাধারণ পোশাক, শান্ত মুখবয়ব এবং নতদৃষ্টি। জজ সাহেব ফাইল দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, আপনি ডিভোর্স কেন চাইছেন? নিশা কোনো রকম দ্বিধা ছাড়াই বলল, কারণ এই লোকটি কোনো কাজের নয়। আমি একটি কর্পোরেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। আমার জীবন দ্রুত গতিতে এগোচ্ছে, আর ও আজ পর্যন্ত ঠিকই করে উঠতে পারল না যে জীবনে সে করবে কি। বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু কোনো স্থির কাজ নেই। জজ সাহেব অর্জুনের দিকে তাকালেন। আপনি কিছু বলতে চান? পুরো কোর্টরুম কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ। সবাই ভেবেছিল অর্জুন এবার প্রতিবাদ করবে, কিন্তু সে অত্যন্ত ধীর গলায় বলল, না মাননীয় জজ সাহেব। নিশা তাচ্ছিল্যের সুরে বলল, আমি ৩ বছর অপেক্ষা করেছি, কিন্তু ওই মানুষটা শুধু প্ল্যানই বানাতে জানে। এমন মানুষের সাথে আমি আর থাকতে চাই না। কয়েক মিনিটের মধ্যেই রায় লেখা হয়ে গেল, ডিভোর্সের আবেদন মঞ্জুর। বিচারকের হাতুড়ির শব্দে একটা সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেল। নিশা দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো। তার এক বান্ধবী জিজ্ঞেস করল, কি হল? নিশা হেসে বলল, অবশেষে জীবনটা এবার সামনে এগোবে। অন্যদিকে অর্জুন ধীর পায়ে কোর্ট থেকে বেরিয়ে সিঁড়িতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আশপাশ দিয়ে কত মানুষ যাতায়াত করছে, কিন্তু তার কানে কিছুই ঢুকছে না। শুধু একটা শব্দ মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছিল, অপদার্থ। সে কি সত্যিই অপদার্থ, নাকি তার জীবনের গতিপথটা একটু আলাদা? অর্জুন একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ছোট সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় সে খুব ভালো ছিল, স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু পরিস্থিতি আর দায়িত্বের চাপে সেই স্বপ্ন কোথায় যেন হারিয়ে যায়। বিয়ের পর সে অনেক কিছু করার চেষ্টা করেছে, কখনো সরকারি চাকরির পরীক্ষা, কখনো ছোটখাটো ব্যবসার প্ল্যান, কিন্তু কোনো কিছুই থিতু হয়নি। আর সেই ব্যর্থতাই আজ তার বিয়েটাকে ভেঙে দিল। সেদিন সন্ধে পর্যন্ত সে বাড়ি ফিরল না। শহরের একটা নির্জন পার্কে একা বসে রইল। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। অর্জুনের চোখে প্রথমবারের মতো জল এলো, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই চোখ মুছে ফেলল। তার ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো হঠাৎ, যেন জীবন তাকে শুধু একটা ধাক্কাই দেয়নি, একটা নতুন রাস্তাও দেখিয়েছে। সে মনে মনে স্থির করল, আর কাউকে কিছু প্রমাণ করার নেই। এবার সে নিজেকে গড়বে। আর এবার মাঝপথে থামবে না। ডিভোর্সের পর বেশ কয়েকদিন অর্জুন ঘর থেকেই বেরোল না। জানালার পর্দা টানা, টেবিলে ছড়ানো বইপত্রের ওপর ধুলোর আস্তনান জমতে শুরু করেছে। মা অনেকবার দরজার কাছে এসে বলেছেন, বাবা কিছু খেয়ে নে। অর্জুন শুধু উত্তর দিয়েছে, ক্ষুধা নেই। মা বাবা নীরবে সব দেখেছেন। তারা জানতেন ছেলেটা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু তারা এটাও জানতেন অর্জুন ছোটবেলা থেকেই এমন। কষ্ট খুব গভীরে না পৌঁছনো পর্যন্ত সে মুখ খোলে না। একদিন রাতে বাবা তার ঘরে এলেন। ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন। অর্জুন, জীবনে হার জিত থাকেই, কিন্তু মানুষ তখনই হারে যখন সে হার মেনে বসে পড়ে। অর্জুন কিছু বলল না। বাবা আবার বললেন, তুই ছোটবেলায় ডাক্তার হতে চাইতি না? অর্জুন এত বছর পর প্রথমবারের মতো মুখ তুলল। এই স্বপ্নের কথা সে অনেক বছর কারো সামনে আনেনি। হ্যাঁ চাইতাম তো, সে বিড়বিড় করে বলল। বাবা মুচকি হেসে বললেন, তাহলে এখনও তো দেরি হয়ে যায়নি। অর্জুন সেদিন বুঝতে পারল, ডিভোর্স শুধু একটা সম্পর্ক শেষ করে না, কখনো কখনো তা একজন মানুষকে নিজের সাথে নতুন করে পরিচয়ও করায়। পরদিন সে তার আলমারি পরিষ্কার করল। ধুলো পড়া পুরনো বই, কয়েক বছর আগে কেনা মেডিকেল এন্ট্রান্সের গাইড বুকগুলো বের করল। মোবাইল ফোন বন্ধ করে দিল, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিল। তার পৃথিবী এখন শুধু দুটো জিনিসে আটকে গেল, বই আর সময়। ভোর ৫টায় ওঠা, দৌড়ানো,
তারপর পড়াশোনা, দুপুরে সামান্য বিশ্রাম নিয়ে আবার কোচিং ক্লাস, আর সন্ধ্যায় আবার বই। ধীরে ধীরে ঘরের দেওয়ালগুলো নোটে ভরতে লাগল। আত্মীয়রা এলে মা শুধু বলতেন, অর্জুন পড়াশোনা করছে। কেউ জিজ্ঞেস করলে কিসের পড়াশোনা? মা শুধু হাসতেন। অন্যদিকে নিশার জীবন ছুটছে সম্পূর্ণ ভিন্ন মেরুতে। কর্পোরেট অফিস, নতুন প্রজেক্ট, মিটিং, পার্টি। একদিন অফিসের পার্টিতে কেউ একজন জিজ্ঞেস করল, তোমার স্বামী কি করেন? নিশা নির্দ্বিধায় বলল, আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানুষজন সমবেদনা জানালেও নিশার চেহারায় কোনো অনুশোচনা ছিল না। সে ভাবত সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার এমন একজন সফল সঙ্গী দরকার যে নিজের জায়গা তৈরি করে নিয়েছে, এমন কেউ নয় যে এখনও নিজেকে খুঁজছে। আর এদিকে অর্জুনের দুনিয়া বদলে গেছে। এখন আর তার কানে কোনো খোটা বা পুরনো কথা পৌঁছয় না। কিন্তু একটা শব্দ তার বুকে এখনও আগুনের মতো জ্বলছে: অপদার্থ। যখনই সে ক্লান্ত হতো, পড়ার চাপ অসহ্য লাগত, এই একটা শব্দ তাকে আবার সোজা হয়ে বসতে বাধ্য করত। পরীক্ষার দিন হলে ঢোকার সময় অর্জুনের হাত সামান্য কাঁপছিল, কিন্তু এবার তার মনে কোনো ভয় ছিল না। হারানোর মতো আর কিছুই তার কাছে অবশিষ্ট নেই, শুধুই একটা শব্দ ছাড়া, যেটাকে সে চিরতরে মুছে ফেলতে চায়। পরীক্ষা দিয়ে ফেরার পর তার চেহারায় কোনো উচ্ছ্বাস বা ভয় ছিল না, শুধু একটা অদ্ভুত প্রশান্তি। মা জিজ্ঞেস করলেন, কেমন হলো? অর্জুন মৃদু হেসে বলল, ভালো, এবার পরেরটা দেখতে হবে। আসল লড়াই তখনও বাকি, শুধু পরীক্ষা পাশ নয়, নিজেকে আমূল বদলাতে হবে। ভোর ৫টায় অ্যালার্ম বাজার সাথে সাথে সে উঠে পড়ত। কনকনে ঠান্ডায় কলোনির ফাঁকা রাস্তায় দৌড়নোর সময় তার মাথায় শুধু একটা কথাই ঘুরত: অপদার্থ। এই শব্দটাই তাকে আরও জোরে দৌড়তে বাধ্য করত। বাড়ি ফিরে সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বই নিয়ে বসত। কখনো কখনো ক্লান্তিতে চোখ বুজে আসত, কিন্তু তখনই কোর্টরুমের সেই দৃশ্যটা মনে পড়ে যেত: এই লোকটি একটা অপদার্থ। ব্যাস, অর্জুনের চোখ আবার বইয়ের পাতায় আটকে যেত। কলোনির মানুষজনও খেয়াল করতে শুরু করল। কেউ কেউ বাবার কাছে এসে বলতো, অর্জুন আজকাল খুব পড়াশোনা করছে মনে হয়। বাবা শুধু গর্বের হাসি হাসতেন। মাসের পর মাস কেটে গেল। রেজাল্টের দিন সকালে অর্জুনের বুকটা একটু বেশি কাঁপছিল। ল্যাপটপ খুলে ওয়েবসাইটের লিস্টটা সে স্ক্রল করতে লাগল। হঠাৎ তার আঙুল থেমে গেল। লিস্টে তার নাম জল করছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বারবার স্ক্রিনটা দেখল। চোখে একটা চকচকে আভা, কিন্তু সে কোনো চিৎকার করল না। ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরে গেল। মা! তার গলা ধরে আসছিল। মা ফিরে তাকাতেই অর্জুন বলল, মা, আমার চান্স হয়ে গেছে। মায়ের হাত থেকে চামচটা পড়ে গেল। দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। অর্জুন নীরবে বাবার পা ছুঁয়ে প্রণাম করল। বাবা মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তোকে কেউ আর অপদার্থ বলবে না রে। কিন্তু অর্জুন জানত, এটা তো সবে শুরু। মেডিকেল কলেজের প্রথম দিনটা সে কোনোদিন ভুলতে পারবে না। পুরনো বিল্ডিং, লম্বা করিডোর, সাদা কোট পরা সিনিয়র ডাক্তাররা, প্রতিটা পদক্ষেপে একটা অদ্ভুত দায়িত্ববোধ। যখন সে প্রথমবার সাদা অ্যাপ্রনটা গায়ে চড়াল, আয়নার সামনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ৫ বছর আগের সেই কোর্টরুমের দৃশ্যটা আবার মনে পড়ে গেল। সে নিজের অ্যাপ্রনের পকেটটা ঠিক করে মনে মনে বলল, আর কখনো পেছনে ফিরে তাকাব না। মেডিকেলের পড়াশোনা সহজ ছিল না। সকাল ৭টা থেকে লেকচার, অ্যানাটমির মোটা মোটা বই, ল্যাবের লম্বা প্র্যাকটিক্যাল, আর রাত জেগে পড়া। কখনো কখনো ক্লান্তিতে হোস্টেলের রুমে ঢুকেই চেয়ারে ঘুমিয়ে পড়ত সে। অনেক সহপাঠী মাঝপথে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু অর্জুনের কাছে হার মানার কোনো বিকল্প ছিল না। একটা রাতের ঘটনা তাকে পুরোপুরি পাল্টে দিল। রাত প্রায় ২টো। এমার্জেন্সিতে একটা অ্যাম্বুলেন্স এলো। স্ট্রেচারে একজন বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাক হয়েছে। ডিউটিরত সিনিয়র ডাক্তার সাথে সাথে অর্জুনকে বললেন, ফোকাস রাখো, এখানে একটা সেকেন্ডও খুব দামি। সেদিন অর্জুন প্রথমবার দেখল কিভাবে একটা মানুষের জীবন মৃত্যুর সাথে লড়াই করে। প্রায় ২ ঘণ্টার অপারেশন শেষে যখন ডাক্তার মাস্ক খুলে বললেন রোগী বিপদমুক্ত, অর্জুনের ভেতরে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। সে বুঝতে পারল সে একজন কার্ডিয়াক সার্জন হবে। ৫ বছর পর শহরের সবচেয়ে নামকরা হাসপাতালের বাইরে একটা নতুন নেম প্লেট, ডক্টর অর্জুন শর্মা, কার্ডিয়াক সার্জন। সাদা কোট পরে যখন সে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটে, তার পদক্ষেপে ৫ বছর আগের সেই জড়তা আর নেই। এখন আছে স্থিরতা। রোগীরা তার দিকে আশার চোখে তাকায়। কেউ কি জানে, এই যে মানুষটা রোজ কারো না কারো হৃৎপিণ্ড আবার সচল করে তুলছে, তাকে একদিন অপদার্থ বলা হয়েছিল? তার দিন শুরু হয় সকাল ৬টায় আর শেষ হয় মাঝরাতে।
অপারেশন থিয়েটার আর রোগীদের ফাইল, এটাই তার জগৎ। জটিল কেস এলেই নার্সরা এক বাক্যে বলে, ডক্টর অর্জুনকে ডাকুন। সেদিন রাতে এমার্জেন্সিতে হঠাৎ তীব্র হট্টগোল। একটা অ্যাম্বুলেন্স এসে থামল। স্ট্রেচারে একজন বয়স্ক মানুষের বুক ধরফর করছে। তিনি বুকে হাত দিয়ে কোকাচ্ছেন। ডিউটি ডাক্তার বললেন, সিভিয়ার হার্ট অ্যাটাক, কার্ডিয়াক টিমকে খবর দাও, ডক্টর অর্জুনকে ডাকো। মিনিট কয়েকের মধ্যে লম্বা পায়ে এমার্জেন্সিতে ঢুকলেন অর্জুন। রিপোর্ট দেখেই তিনি গম্ভীর গলায় বললেন, অবস্থা খুব খারাপ, এখনই ওটির প্রস্তুতি নাও। কিন্তু তখনই তার নজর পড়ল স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির ওপর। চেহারাটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে তীব্র ভয়। অর্জুন কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়াল। নিশা। নিশাও ডক্টরের দিকে তাকাল, আর তার নিঃশ্বাস যেন আটকে গেল। অর্জুন। তার মুখ দিয়ে শুধু এইটুকুই বেরোল। সময় যেন থমকে দাঁড়িয়েছে। 5 বছর আগের সেই কোর্টরুম, সেই ডিভোর্স, সেই তাচ্ছিল্য, সবকিছু এক মুহূর্তে দুজনের চোখের সামনে দিয়ে ঝুলসে গেল। কিন্তু পরক্ষণেই অর্জুন নিজেকে সামলে নিল। একদম নিরাসক্ত গলায় সে বলল, পেশেন্টকে এক্ষুনি ওটিতে শিফট করো। নিশা কাঁপা কাঁপা গলায় বলল, ডাক্তারবাবু, ইনি আমার বাবা, ওনাকে বাঁচান। অর্জুন শুধু একবার মাথা নাড়ল। সে এখন শুধুই একজন ডাক্তার। ওটির দরজা বন্ধ হয়ে গেল। বাইরে করিডোরে নিশা একা বসে কাঁপছে। যে মানুষটাকে সে 5 বছর আগে অপপদার্থ বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই মানুষটাই তার বাবার জীবন বাঁচানোর জন্য লড়াই করছে। সে মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। জীবন হয়তো এভাবেই হিসাব মেটায়। দীর্ঘ 2 ঘণ্টা পর ওটির লাল বাতি নিভল। দরজা খুলে অর্জুন মাস্ক নামিয়ে বাইরে এলো। তার চেহারায় তীব্র ক্লান্তি। নিশা ছিটকে উঠে দাঁড়াল। বাবা? অর্জুন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অপারেশন সাকসেসফুল, উনি এখন বিপদমুক্ত। নিশার চোখ দিয়ে অঝরে জল নামতে শুরু করল। বুকের উপর থেকে যেন পাহাড় সমান একটা বোঝা নেমে গেছে। সে ধপ করে চেয়ারে বসে 2 হাতে মুখ ঢাকল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে ধীরে ধীরে অর্জুনের সামনে এসে দাঁড়াল। ধন্যবাদ। সে কোনোমতে শব্দটা উচ্চারণ করল। অর্জুন শুধু আলতো করে মাথা নাড়ল। তার চোখে কোনো রাগ বা তাচ্ছিল্য নেই, শুধু পেশাদারিত্বের চরম প্রশান্তি। নিশা ভাঙা গলায় বলল, সেদিন কোর্টে আমি যা বলেছিলাম, অপদার্থ। অর্জুন তাকে মাঝপথেই থামিয়ে দিল। অত্যন্ত শান্ত আর নির্বিকার গলায় বলল, এখন আপনার বাবা, আপনাকে বেশি প্রয়োজন, ওনার পাশে থাকুন। নিশার চোখ দিয়ে আবার জলের ধারা নামল, কারণ সে বুঝতে পারছিল অর্জুন তার উপর কোনো প্রতিশোধ নেয়নি, সে শুধু নিজের রাস্তাটা বেছে নিয়েছে। অর্জুন ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। তার হাঁটায় কোনো দম্ভ নেই, কোনো অহংকার নেই। এটা তার কোনো ব্যক্তিগত জয় নয়, এটা শুধু একজন ডাক্তারের কর্তব্য পালন। আর আইসিইউ এর কাঁচের বাইরে দাঁড়িয়ে নিশা তার বাবাকে দেখছিল। তার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক কাঁপছিল, যে মানুষটাকে সে একদিন অপদার্থ ভেবেছিল, আজ সেই মানুষটাই তার ডুবন্ত পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াল। মানুষের আসল পরিচয় তার বর্তমান পরিস্থিতি দিয়ে নয়, তার জেদ আর পরিশ্রম দিয়ে নির্ধারিত হয়। মাননীয় জজ সাহেব, এই লোকটা একটা অপদার্থ, আস্ত একটা বেকার। পারিবারিক আদালতের 7 নম্বর রুমে কথাগুলো যখন চাবুকের মতো আছড়ে পড়ল, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটা টুঁ শব্দটিও করল না। কোনো আত্মপক্ষ সমর্থন নেই, চোখে মুখে কোনো রাগ নেই। নিস্পৃহ মুখে শুধু ডিভোর্সের কাগজটাই সই করে দিল সে। সেদিন নিশা হেসেছিল, ওর চোখে মুখে ছিল এক অদ্ভুত স্বস্তি। অবশেষে একটা লক্ষ্যহীন অপদার্থ মানুষের হাত থেকে মুক্তি। কিন্তু নিশা কি ঘুণোখরেও জানত, ঠিক 5 বছর পর এই মানুষটাই তার সামনে এসে দাঁড়াবে, আর নিশার পুরো পৃথিবীটা নির্ভর করবে ওই অপদার্থ লোকটার একটা মাত্র ইশারার ওপর। আদালতের সিঁড়িতে সেদিন বেশ ভিড়। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নিশা মেহতার পরনে ছিমছাম কর্পোরেট পোশাক, চোখে মুখে স্পষ্ট বিরক্তি। আর উল্টোদিকে অর্জুন শর্মা, উস্কো খুস্কো চুল, সাধারণ শার্ট, চোখ দুটো মেঝের দিকে নামানো। জজ সাহেব ফাইল দেখতে দেখতে ভুরুকুচকে জিজ্ঞেস করলেন, আপনি ডিভোর্স চাইছেন কেন? নিশা 1 সেকেন্ডও ভাবল না। কারণ এই লোকটি কোনো কাজের নয় জজ সাহেব, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ম্যানেজার। আমার জীবন দৌড়চ্ছে, আর ও আজ পর্যন্ত বুঝেই উঠতে পারল না জীবনে সে করবে কি। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবে কোনো স্থির কাজ নেই। জজ সাহেব অর্জুনের দিকে তাকালেন, আপনার কিছু বলার আছে? পুরো কোর্টরুম পিনপতন নিস্তব্ধ।
সবাই ভাবছে এবার হয়তো ছেলেটা ফেটে পড়বে, অন্তত প্রতিবাদ তো করবে। কিন্তু অর্জুন মাথা না তুলেই খুব ধীর গলায় বলল, না মাননীয় জজ সাহেব। নিশা তাচ্ছিল্যের হাসি হাসল। 3টে বছর আমি অপেক্ষা করেছি। এই মানুষটা শুধু প্ল্যান বানায়, কাজ কিচ্ছু করে না। এমন মানুষের সাথে আমি আর এক ছাদের নিচে থাকতে চাই না। মিনিট কয়েকের মধ্যেই হাতুড়ি ঠোকার শব্দ হল। ডিভোর্স মঞ্জুর। একটা সম্পর্ক অফিসিয়ালি শেষ। নিশা গটগট করে বাইরে বেরিয়ে এলো। বাইরে দাঁড়ানো বান্ধবী জিজ্ঞেস করল, কি হল রে? নিশা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ফাইনালি, এবার অন্তত লাইফটা সামনে এগোবে। আর অর্জুন? সে ধীর পায়ে কোর্ট থেকে বেরিয়ে সিঁড়িতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আশপাশ দিয়ে কত মানুষ যাচ্ছে, কিন্তু ওর কানে কিচ্ছু ঢুকছে না। শুধু একটা শব্দ মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছিল, অপদার্থ। সে কি সত্যি অপদার্থ, নাকি তার জীবনের ঘড়িটা একটু অন্য টাইমে চলছে? অর্জুন একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবা সামান্য সরকারি চাকরি করেন, মা গৃহিণী। ছোটবেলায় ছেলেটা পড়াশোনায় তুখর ছিল, ডাক্তার হতে চাইত। কিন্তু সংসারের চাপ আর পরিস্থিতির জাতাকলে ওই স্বপ্নটা কোথায় যেন চাপা পড়ে যায়। বিয়ের পর অনেক কিছু করার চেষ্টা করেছে সে, কখনো সরকারি চাকরির প্রস্তুতি, কখনো ছোটখাটো ব্যবসার প্ল্যান, কিন্তু কোনোটাতেই সে থিতু হতে পারেনি। আর এই ব্যর্থতাই আজ ওর সংসারটা ভেঙে চুরমার করে দিল। সেদিন সন্ধে পর্যন্ত অর্জুন বাড়ি ফিরল না। শহরের একটা নির্জন পার্কে একা বসে রইল। আকাশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। অর্জুনের চোখ ছাপিয়ে প্রথমবারের মতো জল এলো, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই শক্ত হাতে চোখ মুছে ফেলল। কান্নার পর অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে এলো ওর ভেতরে। যেন একটা বিশাল ধাক্কা ওকে ভেঙে দেয়নি, বরং ঘুমে আচ্ছন্ন একটা মানুষকে সজোরে ঝাঁকিয়ে জাগিয়ে দিয়েছে। সে মনে মনে স্থির করল, আর কাউকে কিছু প্রমাণ করার নেই। এবার সে নিজেকে গড়বে, আর এবার মাঝপথে থামবে না। ডিভোর্সের পর বেশ কয়েকদিন অর্জুন ঘর থেকেই বেরোল না। জানালার পর্দা টানা, টেবিলে ছড়ানো বইপত্রের ওপর ধুলো জমছে। মা দরজার বাইরে থেকে ডাকতেন, বাবা, একটু কিছু খেয়ে নে। ভেতর থেকে অর্জুন শুধু বলতো, ক্ষুধে নেই মা। মা বাবা নীরবে সব দেখতেন। তারা জানতেন ছেলেটা ভেতর থেকে দুমড়ে মুচড়ে গেছে। কিন্তু তারা এটাও জানতেন অর্জুন ছোটবেলা থেকেই এমন, যন্ত্রণা একদম হাড়ে না পৌঁছনো পর্যন্ত সে মুখ খোলে না। একদিন রাতে বাবা ওর ঘরে ঢুকলেন। ধুলোমাখা একটা চেয়ার টেনে বসে শান্ত গলায় বললেন, অর্জুন, জীবনে হার-জিত থাকেই রে, কিন্তু মানুষ তখনই হারে যখন সে হার মেনে বসে পড়ে। অর্জুন কোনো কথা বলল না। বাবা আবার বললেন, তুই ছোটবেলায় ডাক্তার হতে চাইতি না? অর্জুন এত বছর পর প্রথম মুখ তুলে তাকাল। এই স্বপ্নের কথা সে অনেক বছর ভুলেও মুখে আনেনি। হ্যাঁ, চাইতাম তো, সে বিড়বিড় করল। বাবা মুচকি হেসে বললেন, তাহলে এখনও তো খুব একটা দেরি হয়ে যায়নি। অর্জুন সেদিন বুঝতে পারল, ডিভোর্স শুধু একটা সম্পর্কই কাড়ে না, কখনো কখনো তা মানুষকে আয়নার সামনে নিজের মুখোমুখিও দাঁড় করিয়ে দেয়। ধুলো পড়া পুরনো বই, বছর 5 আগে কেনা মেডিকেল এন্ট্রান্সের গাইডগুলো বের করল। স্মার্টফোনটা সুইচ অফ করে ড্রয়ারে ফেলে দিল। ওর দুনিয়া এখন শুধু দুটো জিনিসে এসে ঠেকল, বই আর ঘড়ির কাঁটা। ভোর 5টায় ওঠা, দৌড়ানো, তারপর এক নাগাড়ে পড়াশোনা। দুপুরে গিলতে হয় বলে কিছু খাওয়া, সামান্য বিশ্রাম নিয়ে আবার কোচিং ক্লাস, আর সন্ধ্যায় আবার বই। ঘরের দেওয়ালগুলো ফিজিক্স আর বায়োলজির নোটে ভরে যেতে লাগল। আত্মীয়রা এলে মা শুধু বলতেন, অর্জুন পড়াশোনা করছে। কেউ খোঁচা দিয়ে জিজ্ঞাসা করত, আবার কিসের পড়াশোনা? মা শুধু হাসতেন। আর এদিকে নিশার জীবন ছুটছে অন্য হাইওয়েতে। কর্পোরেট অফিস, নতুন প্রজেক্ট, মিটিং, উইকেন্ড পার্টি। একদিন অফিসের পার্টিতে কেউ একজন আড্ডার ছলে জিজ্ঞাসা করল, তোর বর কি করে রে এখন? নিশা ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে নির্লিপ্ত গলায় বলল, আমাদের ডিভোর্স হয়ে গেছে। সহকর্মীরা সমবেদনা জানালেও নিশার চেহারায় এক ফোঁটা অনুশোচনা ছিল না। সে নিশ্চিত সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার এমন একজন পার্টনার চাই যে অলরেডি সাকসেসফুল, এমন কেউ নয় যে এখনও হাতড়ে বেড়াচ্ছে। কিন্তু অর্জুনের দুনিয়া তখন অন্য ঘোরে। এখন আর তার কানে কোনো খোঁটা বা পুরনো কথা ঢোকে না। কিন্তু ওই একটা শব্দ বুকের ভেতর ধিক ধিক করে জ্বলত, অপদার্থ।
যখনই সে ক্লান্ত হতো, ঘুম আসত, এই একটা শব্দ তাকে আবার সোজা হয়ে বসতে বাধ্য করত। পরীক্ষার দিন হলে ঢোকার সময় অর্জুনের হাত সামান্য কাঁপছিল ঠিকই, কিন্তু বুকে কোনো ভয় ছিল না। হারানোর মতো তো আর কিছুই নেই, শুধু ওই একটা শব্দ ছাড়া, যেটাকে সে চিরতরে মুছে ফেলতে চায়। মাসের পর মাস কেটে গেল। রেজাল্টের দিন সকালে অর্জুনের বুকটা একটু বেশিই ধড়ফড় করছিল। ল্যাপটপ খুলে ওয়েবসাইটের লিস্টটা সে স্ক্রোল করতে লাগল। হঠাৎ মাউসের কার্সারটা থেমে গেল। লিস্টে ওর নাম জ্বলজ্বল করছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বারবার স্ক্রিনটা দেখল। চোখে একটা চকচকে আভা, কিন্তু সে কোনো চিৎকার করল না। ধীরে সুস্থে চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরে গেল। মা, গলাটা ধরে আসছিল ওর। মা ফিরে তাকাতেই অর্জুন বলল, মা, আমার চান্স হয়ে গেছে। মায়ের হাত থেকে খুন্তিটা পড়ে গেল। দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন তিনি। বাবা ঘর থেকে বেরোতেই অর্জুন নীরবে তার পা ছুল। বাবা মাথায় হাত রেখে ভারী গলায় বললেন, আজ থেকে তোকে আর কেউ অপদার্থ বলবে না রে। মেডিকেল কলেজের প্রথম দিন। পুরনো বিল্ডিং, লম্বা করিডোর আর সাদা কোট পরা সিনিয়র ডাক্তারদের দেখে অদ্ভুত একটা দায়িত্ববোধ ঘিরে ধরল ওকে। যখন সে প্রথমবার সাদা অ্যাপ্রনটা গায়ে চড়াল, আয়নার সামনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। 5 বছর আগের সেই কোর্টরুমের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। সে নিজের অ্যাপ্রনের পকেটটা ঠিক করে বিড়বিড় করল, আর পেছনে ফেরার নয়। মেডিকেলের পড়াশোনা ছেলে খেলা ছিল না। সকাল 7টা থেকে লেকচার, অ্যানাটমির পাহাড় প্রমাণ বই, ঘণ্টার পর ঘণ্টা ল্যাব, কখনো কখনো ক্লান্তিতে হোস্টেলের রুমে ঢুকেই জুতো না খুলেই ঘুমিয়ে পড়ত সে। কিন্তু একটা রাতের ঘটনা ওকে পুরোপুরি পাল্টে দিল। রাত প্রায় 2টো। এমার্জেন্সিতে একটা অ্যাম্বুলেন্স এসে ঢুকল। স্ট্রেচারে একজন বয়স্ক মানুষ, ম্যাসিভ হার্ট অ্যাট্যাক। ডিউটিরত সিনিয়র ডাক্তার সাথে সাথে অর্জুনকে বললেন, ফোকাস রাখো, এখানে একটা সেকেন্ডও লাইফ অ্যান্ড ডেথ। সেদিন অর্জুন প্রথমবার দেখল কিভাবে একটা মানুষের জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। প্রায় 2 ঘণ্টার অপারেশন শেষে যখন ডাক্তার মাস্ক খুলে বললেন, পেশেন্ট সেভড, অর্জুনের ভেতর একটা অদ্ভুত ঘোরের সৃষ্টি হল। সে ঠিক করে ফেলল সে কার্ডিয়াক সার্জনই হবে। 5 বছর পর শহরের নামকরা হাসপাতালের বাইরে একটা ঝকঝকে নেমপ্লেট, ডাক্তার অর্জুন শর্মা, কার্ডিয়াক সার্জন। সাদা কোট পরে সে যখন হাসপাতালের করিডোরে দিয়ে হাঁটে, তার চেহারায় এক অদ্ভুত স্থিরতা। রোগীরা তার দিকে ঈশ্বরের মতো তাকায়। কেউ কি জানে এই যে মানুষটা রোজ কারো না কারো হৃৎপিণ্ড আবার সচল করে তুলছে, তাকে একদিন একটা গোটা ভরা কোর্টরুমে অপপদার্থ বলা হয়েছিল। তার দিন শুরু হয় সকাল 6টায়, শেষ হয় মাঝরাতে। অপারেশন থিয়েটার আর রোগীদের ফাইল, এটাই তার দুনিয়া। জটিল কেস এলেই নার্সেরা এক বাক্যে বলে, ডাক্তার শর্মাকে ইনফর্ম করো। সেদিন রাতে ইমার্জেন্সিতে হঠাৎ তীব্র হট্টগোল। একটা অ্যাম্বুলেন্স এসে সশব্দে ব্রেক কষল। স্ট্রেচারে একজন বয়স্ক মানুষ, তীব্র শ্বাসকষ্ট, বুকে হাত দিয়ে কোঁকাচ্ছেন। ডিউটি ডাক্তার দেখেই চেঁচিয়ে উঠলেন, সিভিয়ার হার্ট অ্যাটাক, কার্ডিয়াক টিমকে অ্যালার্ট করো, ডাক্তার অর্জুনকে ডাকো। মিনিট কয়েকের মধ্যে লম্বা লম্বা পায়ে ইমার্জেন্সিতে ঢুকলেন অর্জুন। মনিটরের দিকে এক ঝলক দেখেই গম্ভীর গলায় বললেন, কন্ডিশন ক্রিটিক্যাল, এক্ষুনি ওটি রেডি করো। বলতে বলতেই তার নজর পড়ল স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির ওপর। আতঙ্কে ফ্যাকাশে একটা মুখ, চোখ দুটো ভয়ে ঠিকরে বেরোচ্ছে। অর্জুন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। নিশা। নিশাও ডাক্তারের দিকে তাকালো, আর তার নিঃশ্বাসটা যেন গলার কাছে আটকে গেল। অর্জুন, গলা থেকে স্বর বেরোল না ওর। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গেল। 5 বছর আগের সেই কোর্টরুম, সেই তাচ্ছিল্য মাখা হাসি, সবকিছু এক মুহূর্তে দুজনের চোখের সামনে দিয়ে ফ্ল্যাশব্যাকের মতো ঘুরে গেল। কিন্তু অর্জুন 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। একদম প্রফেশনাল, নিরাসক্ত গলায় সে সিস্টারকে বলল, পেশেন্টকে এক্ষুনি ওটিতে শিফট করো। নেশা কাঁপা কাঁপা হাতে অর্জুনের অ্যাপ্রনটা খামচে ধরল। ডাক্তারবাবু, ইনি আমার দাবা, প্লিজ ওনাকে বাঁচান। অর্জুন শুধু একবার মাথা নাড়ল। সে এখন নেশা মেহেত্তার এক্স হাজব্যান্ড নয়, সে শুধুই একজন ডাক্তার। ওটির দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরে করিডরে নেশা একা বসে ঠাকঠাক করে কাঁপছে। যে মানুষটাকে সে 5 বছর আগে অপদার্থ বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল, আজ সেই মানুষটাই তার বাবার হার্টবিট ফিরিয়ে আনার জন্য ভেতরে লড়াই করছে। সে 2 হাঁটুর ভেতর মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। জীবন বোধহয় এইভাবেই মানুষের অহংকার ভাঙে। দীর্ঘ 2 ঘণ্টা পর ওটির লালবাতিটা নিভল। দরজা ঠেলে অর্জুন মাস্ক নামিয়ে বাইরে এলো। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে তীব্র ক্লান্তি। নিশা ছিটকে উঠে দাঁড়াল। বাবা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না নিশার।
অর্জুন কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, অপারেশন সাকসেসফুল, উনি এখন আউট অফ ডেঞ্জার। নিশার চোখ দিয়ে বাঁধভাঙা জলের স্রোত নামতে শুরু করল। বুকের ওপর থেকে যেন একটা জগদ্দল পাথর নেমে গেল ওর। সে ধপ করে প্লাস্টিকের চেয়ারটায় বসে 2 হাতে মুখ ঢাকল। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে সে ধীরে ধীরে অর্জুনের সামনে এসে দাঁড়াল। থ্যাংক ইউ, সে কোনো মতে ফিসফিস করে বলল। অর্জুন শুধু সামান্য মাথা নাড়ল। ওর চোখে কোনো জেদ জেতার আনন্দ নেই, প্রতিশোধ নেবার তৃপ্তি নেই, শুধু একটা নির্লিপ্ত প্রফেশনালিজম। নিশা ভাঙা গলায় আবার শুরু করল, সেদিন কোর্টে আমি যা বলেছিলাম অপদার্থ। অর্জুন হাত তুলে ওকে থামিয়ে দিল। অত্যন্ত শান্ত গলায় বলল, এখন ওসব কথার কোনো মানে নেই। আপনার বাবার এখন আপনাকে বেশি প্রয়োজন, ওনার পাশে থাকুন। নিশার চোখ দিয়ে আবার জলের ধারা নামল। সে স্পষ্ট বুঝতে পারল অর্জুন তার ওপর কোনো প্রতিশোধ নেয়নি, সে শুধু নিজের রাস্তাটা বেছে নিয়েছে, আর নিশা সেই রাস্তার ধুলোয় পড়ে থাকা একটা অতীত মাত্র। অর্জুন ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। ওর হাঁটায় কোনো দম্ভ নেই, এটা ওর কোনো ব্যক্তিগত জয় নয়, এটা শুধু একজন ডাক্তারের রোজকার ডিউটি। আইসিইউ এর কাছের বাইরে দাঁড়িয়ে নিশা তার বাবাকে দেখছিল। ওর মাথায় শুধু একটা